হিসেবে লুনা রুশদির নাম নেই, কারণ লুনা রুশদি এখন আর এই স্ক্রিপ্ট এখন থেকে আর এটা লিখবেন না। তিনি তার অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে একটু বেশি সময় দিবেন। লুনা রুশদি প্রথম থেকে 13টি পর্বের উচিত কথার স্ক্রিপ্ট লিখেছেন, তার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন এবং সেটা একটা অসাধারণ লেখনী ছিল। আপনারা সবাই এটি উপভোগ করেছেন, অনেকে বলেছেন তার কথা। আমরা তাকে সবাইকে আমার মাধ্যমে তাকে আসলে একটা ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। এই এখন যে আবার স্ক্রিপ্ট লিখছেন সেটা খুব ইন্টারেস্টিং। তিনি তার নামটি এখানে দিতে চান না, কারণ তিনি বাংলাদেশে থাকেন, বুঝতেই পারছেন দেশের অবস্থা। যাই হোক, মানে স্ক্রিপ্ট রাইটার যেহেতু দেশে থাকছেন, তিনি মনে করছেন না যে তার নামটা আসলে দেওয়া উচিত। বলছিলাম যে আজ ক্যালেন্ডারের 7ই ফেব্রুয়ারি শুক্রবার। এই দিন কিন্তু রোজ ডে বা গোলাপ দিবস, তার মানে আমরা পা দিয়েছি ভ্যালেন্টাইন্স উইকে। একে একে সপ্তাহ জুড়ে আসবে এবং যাবে প্রপোজ ডে, চকলেট ডে, আরও কিছু দিবস সহ যা শেষ হবে ভ্যালেন্টাইন্স ডে দিয়ে। তো এই ফেব্রুয়ারি 5 তারিখটাও কিন্তু গণজাগরণ মঞ্চের শুরুর দিন হিসেবে এবারও অনেকে স্মরণ করছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই মঞ্চকে ইমরান সরকারদের আখের ছোবড়ার মতো চিবিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে শেখ হাসিনাই দিনটার মাহাত্ম্য ধ্বংস করেছেন কওমি জননী হওয়ার লোভে। কিন্তু তার সেই কওমি সন্তানেরা এখন কোথায়? তারাই কি ফেব্রুয়ারি 5 তারিখে নতুন এক দিবস বানাইলেন? কি হতে পারে তার নাম? বুলডোজার অভিযান দিবস, 32 নম্বরে বাড়ি ধুলিস্বাদ দিবস। অবশ্য নিষিদ্ধ ছাত্রলীগ যদি কোনোদিন আবার হেলমেট বাহিনী হয়ে আপন রাজত্ব কায়েম করতে পারে, তবে তারা আপার অডিও প্রত্যাবর্তন দিন হিসাবে 5ই ফেব্রুয়ারিতে সবাই রাজুতে আয় বলে দাবরানি দিতে পারে সাধারণ শিক্ষার্থীদের। আমরা এখনই দেখছি একদল এতিম অডিও নিয়ে খুব লম্ফজম্প করছে, কিন্তু 6 মাস আগে আগস্টের 5 তারিখে আপা কপ্টার চড়ে সেই যে আড়ালে গেলেন আর মুখ দেখালেন না, তিনি বা তার এআই কণ্ঠ এখন শোনা যাচ্ছে শুধু। শুরুর দিকে যার কয়েকটি ফাঁস হওয়া অডিও আর হালের বেশ কিছু প্রবাসী লিগারদের সভায় ভার্চুয়াল বক্তব্য, যেই আপা তার ডিক্টেটরশিপ পাকাপোক্ত করতে ফোরেস্টার ক্ষেত্র সুরজিৎ, তোফায়েল আমু, রাজ্জাকদের মতো নেতাদের কূটকৌশলে কাবু করেছিলেন একদা, তিনি এখন এতিমের মতো গুজব লিগের লাইভে অডিওতে এসে ধন্য হয়ে যান। সত্যি কি বিচিত্র। যাই হোক, আপা যে সালাম আদাব দিয়ে 5 ফেব্রুয়ারি ছাত্রলীগের অনলাইন পাঠাতনে এসে ছাত্র সমাজের জন্য ভাষণ দিলেন, থুক্কু, এই ভাষণ নিয়ে কি আলাপ করা যাবে? ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে এই ভাষণ প্রচার করা যাবে না, এই ভাষণ নিয়ে কথা বলা যাবে না, যে এই ভাষণ প্রচার করবেন তাকে দালাল হিসেবে চিহ্নিত করা হবে। মানে এই ভাষণ প্রচার করলে জাতীয় দালাল ঘোষণা করা হবে, এরকম বলা হয়েছে। শেখ হাসিনা বার্তা প্রচার করলে বলা হয়েছে চরম মূল্য দিতে হবে। তো নাহিদ ভাই, হাসান ভাই, সার্জিস ভাই, এই ভাষণ নিয়ে কিছু কথা বলা যাবে তো, তাই না? কিছু আলোচনা সমালোচনা তো করা যাবে। গোস্তাকে মাফ করবেন, কিছু আলোচনা সমালোচনা করি। যদিও দেশের মিডিয়া হাসিনার ভাষণ প্রচার করেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার অবাধ সুযোগে অনেক মানুষ শুনেছে সেই ভাষণ। তাদের কেউ কেউ আবার ফেসবুকে এই নিয়ে লেখালেখিও করেছেন। ভাষণ নিয়ে হতাশ অনেকের কথা, সেই বিটিভি স্টাইলের ভাষণ, সেই উন্নয়নের কচকচানি, 15 বছরে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ইত্যাদি ইত্যাদি। অবাক করা ব্যাপার হলো, আমাদের হাসিনা আপা 2041 সালের স্বপ্নে এখনও বিভোর। সেই সময় তার বয়সটা হবে 94 বছর। রানী এলিজাবেথ যুক্তরাজ্যে রাজত্ব করেছেন 70 বছরের বেশি সময়। 70 না হলেও 90 পার করা বয়সও 60 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ প্রধান থাকতে চান শেখ হাসিনা। সেই বয়সে গণভবনের একই প্রতাপ নিয়ে বঙ্গভবনের গদিতে বসতে চান। বঙ্গভবনের গদিতে বসতে চান একই প্রতাপ নিয়ে, মানে আপাতত মোদির করুণায় গদি মিডিয়া এবং প্রবাসী কিছু এতিমের গুজবে শুধু সেই আশার বাণীই পাবেন শেখ হাসিনা। আর চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে বিএনপির দিকে, তারেক রহমানের দিকে, খালেদা জিয়ার দিকে। এই প্রথম তাই জিয়া, বিএনপি, তারেক, খালেদা এদের নিয়ে কোনো কুৎসা ছিল না হাসিনার ভাষণে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দু কথা শুনিয়ে দিয়েছেন ঠিকই। যে ছাত্ররা আপন রক্ত ঢেলে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে তাদের নিয়ে গরম কিছু বলেননি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য চাননি ক্ষমাও, একটিবারের জন্য অনুতপ্ত মনে হয়নি তাকে। আন্দোলন থামাতে যে দমন পীড়নের আশ্রয় নিয়েছিলেন তা স্বীকার করেননি, উল্টো আন্দোলনকারীদেরই সবকিছুর জন্য দায়ী করেছেন। বলেছেন ষড়যন্ত্র তত্ত্বের কথা। আওয়ামী অ্যাক্টিভিস্টদের মতো মেটিকুলাইজ ডিজাইন শব্দ দুটিও শোনা গেছে আপার মুখে। আর কেবল পুরনো রেকর্ডের মতো স্বজন হারানোর বেদনা ও মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ নিয়েই থেকে থেকে আহত ছিল তার কণ্ঠ। শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছিলেন তখন 32 নম্বরে বাড়ির কঙ্কাল থেকে হাড়গোড় খোলা শুরু হয়েছে। এ নিয়ে তিনি খুব বেশি কথা খরচ করেনি, শুধু বলেছেন দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছে ফেলতে পারবে না। জি আপা, আমরাও মনে রাখবো অনেক ইতিহাস। গত 15 বছরের মনে রাখবো 3টি কথিত নির্বাচনের কথা, যেখানে ভোট ছাড়াই 154 জনের বিজয়ে আপনি চলে গিয়েছিলেন সরকারে, যেখানে খুশিতে ঠেলায় ভোট দেওয়ার অভিনয় হয়েছে, যেখানে ভোটের বাক্স ভরে গেছে আগের রাতেই, যেখানে ভোট হয়েছে আমিতে আর ডামিতে।
এদিকে ফেব্রুয়ারি সামনে রেখে পালিয়ে থাকা আওয়ামী লীগ যখন হরতাল, অবরোধ, লিফলেট বিতরণের মতো কর্মসূচি ঘোষণা করে জানুয়ারির শেষ দিকে, তখন থেকে বিক্ষুব্ধ ছিলেন জুলাই আন্দোলনের নেতারা। এর মধ্যে শেখ হাসিনা ছাত্রলীগের আয়োজনে ভার্চুয়াল ভাষণ দেবেন 5 ফেব্রুয়ারি, এটা জানার পর থেকে তাদের ক্ষোভ আরও বেড়ে যায়। জ্বলন্ত এই আগুনে ঘৃতাহুতি দেন সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী এমন একাধিক অ্যাক্টিভিস্ট। ডাক দেন বুলডোজার অভিযানের। এই বুলডোজার রাজনীতি কি? হাসিনা এখন যেখানে আছেন সেই দিল্লি থেকেই আমদানি করা কি এই বুলডোজার রাজনীতি? কারণ ভারতের সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙতে, ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিতে এর বহুল ব্যবহার দেখা যায় নরেন্দ্র মোদীর জামানায়। সেই বুলডোজার দিয়ে বুধবার মধ্যরাতে ধানমন্ডি 32 নম্বরে বাড়ির অবশেষ ধ্বংস করা শুরু হয়। জুলাই আন্দোলনের কোনো সমন্বয়কের কাছে তাই এ ছিল উৎসবের রাত, কারো কাছে এ ছিল ফেসিবাদ নিশ্চিহ্ন করার মিশন। সোশ্যাল মিডিয়ায় অনেক ব্লগার তো বটেই, মূলধারা প্রায় সব গণমাধ্যম সরাসরি দেখিয়েছে 32 নম্বরে বাড়ির ধ্বংসযজ্ঞ। বিবিসি বাংলার শিরোনামটা এখানে একটু বলতেই হয়, যেখানে তারা লিখেছে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বরে হামলা। ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো একটি দেশে সরকার থাকলে, প্রশাসন থাকলে কিভাবে সম্ভব হতে পারে? কেউ অপরাধ করলে তার বিচারের উদ্যোগ নিতে হবে। একটি বাড়ি কি অপরাধ করতে পারে? আমরা যদি ধরেও নেই 5ই আগস্টে হামলা ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কিন্তু 5 ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে যে হামলা, তা কেন ঠেকালো না সরকার? হামলায় জড়িতদের বিচার চেয়ে বুধবারই ফেসবুকে পোস্ট করেছেন হাসিনা স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে 15 বছর ধরে আন্দোলনে থাকা গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ। তাকে কোট করছি, অন্তর্বর্তী সরকার হিসাবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা, এদের বিচার করা। বাংলাদেশ ভূখণ্ডে যে কোনো সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা যায়, তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে না। আর এই বুলডোজার বাহিনীর মাঝেও ফেসিবাদী ঔদ্ধত্যের সকল উপসর্গ আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিকভাবে এরা যদি সফল হয়, বাংলাদেশ কয়লা হয়ে যাবে। আমার আশা এরা ব্যর্থ হবে। এই লোভী ও বর্বর মানুষগুলি জুলাই আগস্টের অভ্যুত্থানের ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না। কোটেশন শেষ। সাংবাদিক মতিউর রহমান চৌধুরী যে বলেছিলেন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ আমলের মতো সেলফ সেন্সরশিপ থেকেই কাজ করতে হচ্ছে, এ কথার কিছুটা প্রমাণ আমরা পাই 32 নম্বরে বাড়ি ভাঙার ঘটনা তুলে ধরতে বেশিরভাগ গণমাধ্যমের আচরণ থেকে। তবু একজন সাংবাদিক ঢাকা মহানগর পুলিশ প্রধানকে প্রশ্ন করেছিলেন বুধবার রাতে ঢাকার ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ঠেকাতে পুলিশের উদ্যোগ কী ছিল। এর জবাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বললেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে ছিলাম। অবশ্য এই ঘটনায় পুলিশ কি করবে আসলে পুলিশ? যেখানে একটি প্রতিবেদনে বলা হচ্ছে মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যরা একবার 32 নম্বর সড়কের বাড়িটির সামনে গেলে ভুয়া ভুয়া স্লোগান তোলে ছাত্র জনতা, কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী সেখান থেকে সরে যায়। এখানে আরেকটু যোগ করে রাখি, বুধবার, বৃহস্পতিবার শুধু 32 নম্বরের বাড়ি নয়, ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেটে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতার বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য ভাঙচুর করা হয়। এসব ঘটনা প্রতিরোধে এগিয়ে আসেনি সরকারি কোনো বাহিনী, আগুন নেভাতে দেখা যায়নি দমকল বাহিনীকেও। ঘটনা নিয়ে নীরব সরকারের উপদেষ্টারাও। কথায় বলে মৌনতাই সম্মতির লক্ষণ। এখানে মৌনতাটা আরেকটু গাঢ়, কিন্তু সম্মতিটাও একটু গাঢ়। অবশ্য ভাঙাভাঙির অনেকটা পরে মৌনতা ভঙ্গ করে বৃহস্পতিবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং, যেখানে তারা বলেছে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তবে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। শুক্রবার আসার পর একই বিষয়ে বিবৃতি দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতিতে আসার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের বিবৃতিটার দিকে আপনি খেয়াল করেন। অর্থাৎ শেখ হাসিনা একটা বক্তৃতা দিছে, শেখ হাসিনা বক্তৃতা দিবে এটা শুনছে, শুই না মানুষজন উত্তেজিত হয়েছে, মানুষজন উত্তেজিত হইয়া ক্ষুব্ধ হইয়া ওই বাড়ি এটা ভাঙতে গেছে এবং সরকার এটা তাকায় তাকায় দেখছে। প্রেস উইংয়ের বক্তব্যের মধ্যে এটা বোঝা যায়। প্রেস উইংয়ের বক্তব্যের মধ্যে এটা বোঝা যায় যে সরকার এরকমটা আর আশা করে না, কিন্তু সরকার আসলে তেমন কিছু করার ছিল না, কারণ হাসিনা বক্তব্য দিয়ে এই অকাজটা করছে। হাসিনা আরেকটা বক্তব্য দিলে কি করবেন? যাই হোক, আবার শুক্রবারে আসার পরে এই বিষয়ের বিবৃতিতে ফিরে আসি। নোবেলজয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেলজয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন শেখ হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তার বিবৃতি থেকে আর কিছুটা কোট করি। প্রধান উপদেষ্টা বলছেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের নিশ্চয়ই এমন কিছু করা উচিত হবে না যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয়। কোটেশন শেষ। প্রধান উপদেষ্টা যে বলেছেন আগের দিনে সরকারি বিবৃতিতে তেমনটা কি ছিল?
যে কথা আমি বিবৃতিটা পড়ার পরে কইছিলাম, তেমনটা ছিল না। কিন্তু সরকারি বিবৃতি হাসিনার আমলে যারা লিখতেন সেই লেখকেরা কি এখনো রয়ে গেছেন? অন্যের কাঁধে দায় চাপানোর এই সংস্কৃতি থেকে মুক্তির উপায় আসলে কি? মুক্তি আপাতত নেই, তবে সরকার চাইলে সুরক্ষা করতে পারে। যেমন বৃহস্পতিবার আমরা দেখলাম কারণবাজারের সেনা সদস্যরা প্রথম আলোর প্রধান কার্যালয়ে পাহারা দিচ্ছেন, কারণ বুলডোজার অভিযানের ঘোষকেরা এখানে এসে হাসিনার সঙ্গে একমত। তিনি যেমন প্রথম আলোর ডেইলি স্টারের প্রতি ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গেছেন 15 বছর ধরে, গত 6 মাস ধরে ভাঙাভাঙির উস্কানিদাতারাও দেশের প্রথম সারির পত্রিকা দুটিকে দিল্লির দোসর বলে গালাগালি করেই যাচ্ছে। অবশ্যই এই বৃহস্পতিবার এসে আমরা দেখলাম ডেইলি স্টারের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মির। সাবেক টুইটার আর বর্তমান এক্সে তিনি পোস্ট দিয়েছেন, যেখানে মাহফুজা নামের পাশে বসে আছেন খাবার টেবিলে, ফটো সেশন শেষেই যেন বা মোমের আলোয় ভোজন পর্ব শুরু হবে তাদের। ছবিটি কবে, কখন, কোথায় তোলা এ নিয়ে বিশদ জানতে পারিনি আমরা। আওয়ামী লীগের বয়ানের বাইরে যেতে হলে ভারত ফেলে পাকিস্তানকে পাশে নিতে হবে, এই চর্চা বাংলাদেশে পুরনো। দিল্লিও যেন বা তাতে তেল মোবিল গ্রিজ দিয়েই চলেছে। তাই 32 নম্বরে বাড়ি ভাঙা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দখলদারত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি 5 ফেব্রুয়ারি ধ্বংস করা হয়, যা দুঃখজনক। বাঙালির পরিচয় গড়ে দেওয়া স্বাধীনতা সংগ্রামের মূল্য যারা দেন এবং এই নিয়ে যারা গর্ববোধ করেন, তাদের প্রত্যেকেই এই বাসভবনের গুরুত্ব বোঝেন। এদিকে বৃহস্পতিবারই ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, তার হাতে তুলে দেওয়া হয় প্রতিবাদপত্র। কি আছে তাতে? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় সাংবাদিকদের বলেছেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য প্রধানত মিথ্যা, যা অস্থিতিশীলতার উস্কানি দিচ্ছে বাংলাদেশে। এ কারণে আমরা বলেছি এই চর্চা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অবশ্য কূটনীতিক রীতিনীতি বিবৃতির ধার ধারেননি। 5 ফেব্রুয়ারি প্রথম প্রহরে তিনি ফেসবুকে লিখেছেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। এদিকে সমন্বয়কদের কেউ কেউ বুলডোজার অভিযানের পক্ষে বললেও মাস্টারমাইন্ড খ্যাত সমন্বয়ক সরকারি উপদেষ্টা মাহফুজ আলম আর ভাঙাভাঙিতে না থেকে গড়ার দিকে যেতে চেয়েছেন। কোট করছি তার ফেসবুক পোস্ট থেকে, অনন্ত ভাঙা প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহনা। গড়ার প্রকল্পগুলি খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে। আপনারা গড়ার কাজে সক্রিয় হন। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শীঘ্রই শুরু হবে। আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন ও জুলাই গণহত্যার বিচারের কাজও চলমান। এ মাসে এই কাজগুলো আরও গতি পাবে। এই আন্দোলনে জুলাই আগস্টে যেসব রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক হয়েছিল, তাদের প্রায় সবার সুর আবার কাছাকাছি বুলডোজার অভিযানের সময়। তাদের সুরগুলি একটু কাছাকাছি চলে আসছে বুলডোজার অভিযানের সময়। এটা একটা মানে কি বলবো, এটা একটা ইন্টারেস্টিং দিক। এটাতে আপনারা খুশি হইতে পারেন, রাগ হইতে পারেন, কিন্তু কাছাকাছি আসছে। দেশ জুড়ে নতুন অস্থিরতার পেছনে প্রবাসে পালিয়ে থাকা শেখ হাসিনার উস্কানিমূলক ভাষণকেই দায়ী করেছেন